জুলাই বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষাই ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। 2000 শহীদ প্রাণ দিয়েছেন এবং হতাহতের সংখ্যাও অনেক বেশি। বহুভাবে বাংলাদেশের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকলেও বাংলাদেশ দেখেছে আম জনতার এক অনন্য বিপ্লব এবং তার মাধ্যমেই ফলাফল স্বরূপ এসেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের নেতৃত্বেই এখন বাংলাদেশ চলছে। সংস্কার নিয়ে কথা হচ্ছে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি বাঙালিরা মিলে, সবাই মিলে, সেটা আসলে কতদূর এগোলো সেই বিষয় নিয়েও কথা বলা প্রয়োজন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি SRS ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে এটিএন বাংলার এই আয়োজনে। আমরা কথা বলি সমসাময়িক যত বিষয় আছে সবকিছু নিয়ে। আজকের বিষয় কোন পথে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন, এই বিষয়ে কথা বলতে পুরো আয়োজন জুড়ে আমি অহনা তাসনিম খান আপনাদেরকে স্বাগত জানিয়ে দিতে চাই আমাদের অতিথি দ্বয় আজকে এসেছেন কথা বলবার জন্য। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছেন সাইদ আব্দুল্লাহ, তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এবং অ্যাক্টিভিস্ট। ওয়েলকাম টু দ্য শো। ধন্যবাদ। তার পাশে আছেন রেজাউল করিম রনি, তিনি সম্পাদক আছেন জবানে। ধন্যবাদ। আমরা আজকে কথা বলছিলাম জুলাই বিপ্লব, জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, আমরা তো বৈষম্যহীন বাংলাদেশ চাইছি, সেই শুরু থেকে এই কথা বলেই যাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, আমাদের অনেক আশা ছিল। তো এখন আসলে নতুন বাংলাদেশ গঠনের যে প্রক্রিয়া চলমান রয়েছে এবং কতটুকু অগ্রগতি হচ্ছে, এটার সম্পর্কে একটু আপনার কাছে জানতে চেয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। যে প্রশ্নটা করেছেন, আমার কাছে মনে হয় এই প্রশ্নের মুদ্রার দুইটা পৃষ্ঠই আছে। অনেকেই যেটা করছে শুধুমাত্র একটা পৃষ্ঠ নিয়ে কথা বলছে, কারো দৃষ্টিতে খুবই ভালো, আবার কারো দৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ব্যর্থ। সো আমার কাছে মনে হয় যে একটা মুদ্রার যেমন দুইটা পৃষ্ঠ আছে, এই প্রশ্নেরও উত্তর দুইটাই আছে। সো আমি উভয় দিকটাই একটু হাইলাইট করতে চাই। তো সবার আগে যে ব্যাপারটা বলে রাখাটা ভালো, এই সরকার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশটাকে যে জাহান্নামী লেভেলে নামিয়ে নিয়ে গিয়েছিল পলাতক স্বৈরাচার শেখ হাসিনা, সেই জায়গা থেকে তো একটু আশা সঞ্চার হচ্ছে। অনেক সীমাবদ্ধতা আছে, আমি এটা জেনেই বলছি, অন্ততপক্ষে আমরা এখন নতুন স্বপ্ন দেখার সাহসটা পাচ্ছি। এতদিন তো সেই সাহসটাও পেতাম না। দেশের মানুষ নিজেদেরকে নাগরিক ভাবা শুরু করেছে, আগে তো এটা ভাবতো না। আপনি এই কথাটা কেন বললাম, উদাহরণ দিলে আরো বোধহয় যে ক্লিয়ার হয়। দেখবেন বর্ডার কিলিং প্রতি বছরই অহরহ হয়। বর্ডারে কোনো কনফ্লিক্ট হলে আমাদের বিজিবি যারা আছে একদম মাথা নত অবস্থায় তারা চুপচাপ বসে থাকে। কিন্তু এবার দেখেছেন যে মুহূর্তে বিভিন্ন জায়গায় ক্রাইসিস শুরু হচ্ছিল, এই জানুয়ারি মাসেই কয়েকটা বর্ডারের আশেপাশে দেশের মানুষ, একদম খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু যে দাঁড়িয়ে গেছে, তারাও হাতে যা আছে সেটা নিয়ে দাঁড়িয়ে গেছে। ওই ঘটনা কতটা যৌক্তিক অযৌক্তিক ওই পার্সপেক্টিভে না গিয়ে যদি ব্যাখ্যাটা অন্যভাবে করার চেষ্টা করি, দেশকে এই যে ওন করার চিত্র, এইটা কি বিগত 15 বছরে দেখেছেন? এটা কিন্তু দেখা যায় নাই। তার মানে মানুষ এখন একটা জিনিস বুঝতে শিখেছে যে এই দেশটা তাদের। এতদিন তো মনে করতো এই দেশটা শুধুমাত্র একজন খান্নাস এবং তার বংশধরদেরই, এবং সে এভিডেন্টলি সে কিন্তু সবসময় বলতো এটা তার বাবার দেশ। অন্যদেরকে সে এইটা বন্ধ করে দিবে, ওইটা বন্ধ করে দিবে, অমুককে বের করে দিবে, এটাই ছিল তার মানে যাবতীয় কথাবার্তা। সো সেই জায়গা থেকে অবশ্যই আশাবাদী আমরা সবাই। আর এই সরকারের সবচেয়ে যে বড় অর্জন, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস ফিগার এই সরকারকে রিপ্রেজেন্ট করছে, এবং এই জন্য কিন্তু মানুষের আশাটা অনেক 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 বেশি, এবং এইটাই আমার কাছে মনে হচ্ছে নতুন নতুন সংকটের সৃষ্টি করছে। দেখেন 15 বছর অনেকেই অনেক কথাবার্তা বলে নাই, হঠাৎ করে এত দাবি দেওয়া, ঢাকা হয়ে গেছে, আমি সবসময় বলি দাবির শহর। রাস্তাঘাটে গেলেই দেখবেন শাহবাগে প্রত্যেকদিন এক বা একাধিক কোনো না কোনো দাবি নিয়ে বসে পড়ে মানুষ, কোন কলেজের সামনে বসে পড়ে, মেডিকেলের সামনে বসে পড়ে, বিভিন্ন জায়গায় মানে দাবি দেওয়ার একেবারে সরগরম অবস্থা চলছে। এগুলো কি অযৌক্তিক? আমি একেবারে মোটা দাগে বলতেও চাই না যে এগুলো সবই অযৌক্তিক। হ্যাঁ, অনেক জায়গায় অযৌক্তিক দাবি দেওয়া আছে, কিন্তু মানুষ তো দীর্ঘদিন ধরে এই বৈষম্যের ভেতরে থাকতে থাকতে মানুষ কিন্তু হঠাৎ করেই মনে করছে এই তো হাসিনা যেহেতু চলে গেছে, এখন সব দাবি দেওয়া আদায় করে নিতে হবে। বাট আমাদের ক্যাপাসিটিটাও তো বুঝতে হবে। এটা তো বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, এবং এই জায়গায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ইচ্ছা করলেই হঠাৎ করে কিন্তু সবকিছু গড়ে দেওয়া যাবে না। কারণ যে স্ট্রাকচার একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে, মানে হাবিয়া দুজক থেকে আপনি তো এক লাফে জান্নাতুল ফেরদৌসে যেতে পারবেন না। এই পর্যন্ত আশাবাদী। তবে এই সরকারকে আবার অনেক জায়গায় ক্রিটিক্যালি দেখার অনেকগুলো জায়গা আছে। যে কাজগুলো গণ অভ্যুত্থান পরবর্তীকালীন সরকারের করার কথা ছিল, অনেক জায়গায় তাদের ঢাক ঢাক গুড় কাজ কারবার দেখলে মনে হয় তারা যেন অসুস্থ কোনো মানুষ
মানে কি করবে না করবে কনফিউজড। কিন্তু এটা হওয়া উচিত ছিল না, একবারে ধরতক্তা মারপের এক টাইপ কাজ হওয়াটা দরকার ছিল। কারণ তাদের পর মানুষের এক্সপেকটেশন বহু, অনেক জায়গায় অনেক ভুল নিয়োগ হচ্ছে, অনেক জায়গায় কোনো ক্রাইসিসটা শুরু হচ্ছে তারপর গভর্নমেন্ট ইন্টারফেয়ার করছে। এটা কি হওয়া উচিত ছিল? এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল টর্চার কথা ছিল বন্ধ হয়ে যাবে, কিন্তু হয়েছে কি? কুমিল্লার একটা ঘটনা খুবই সাম্প্রতিক সময়ে কুমিল্লায় যে ঘটনাটা ঘটলো, যুব দলের একজন কর্মী, উনি তার বাবার কুলখানিতে চট্টগ্রাম থেকে কুমিল্লায় এসেছেন এবং রাতের বেলায় তাকে যৌথ বাহিনী, মানে বেসিক্যালি সেনাবাহিনী, তাকে তুলে নিয়ে গেল, তাকে প্রচন্ড মারপিট করা হলো। পরবর্তীতে মিডিয়াতে তার ছবিগুলো এসেছে, ওই ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে কেমন পাশবিক নির্যাতন করা হয়েছে এবং সে মারা গেল। এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মানে এই কালচারটা কি থাকা উচিত ছিল? কিন্তু দেখেন আছে অনেক যারা আওয়ামী লীগের পারপেট্রেটর ছিল, যাদেরকে গ্রেপ্তার করার দরকার ছিল, অনেক ক্ষেত্রে পুলিশ বা যৌথ বাহিনী মনে দেখেও না দেখার ভান করছে। অনেকের কিন্তু জামিন হয়ে গেছে। ইন দ্য মিন টাইম ইনকিলাব পত্রিকায় একটা দারুণ রিপোর্ট করেছে, খুবই এটা দেখার পরে যে কারো কিন্তু রাগ হয়ে যাওয়ার কথা। কারণ 700-র মতো মানুষকে তারা জামিন দিয়ে দিয়েছে, তারা এটার পারপেট্রেটর ছিল। সো নানা জায়গায় এই অনিয়মগুলা থেমে নাই। পুলিশ বলেন, আর্মি বলেন, সচিবালয় বলেন, প্রত্যেকটা জায়গাতেই অনেক ধরনের সমস্যা আছে এবং মানুষের সাথে এই সরকারের অনেক জায়গায় অনেক দূরত্ব হয়ে যাচ্ছে। সো এই দিক থেকে অবশ্যই নেতিবাচক দিকও আছে। তবে সামগ্রিকভাবে আমি যেটা মনে করি যে সামনে একটা ভালো সময় আসবে, কিন্তু এটা আসার জন্য যে ধরনের পাবলিকের ঐক্যটা থাকার দরকার ছিল সেই জায়গাটা ক্ষয়ে যাচ্ছে। এইটা দুর্ভাগ্যজনক ব্যাপার। একেবারেই তাই। এবং ঐক্যের কথায় যখন আসছে, আন্দোলনের সফলতা যেটা হলো সেটার প্রধান কারণই ছিল হলো আমাদের আন্দোলনকারী সবার মধ্যে ইস্পাত কঠিন ঐক্য। তো নতুন বাংলাদেশে এসে আমার মনে হয় সেই ঐক্যটা আমরা আশাও করছি। তো সেই ক্ষেত্রে ঐক্য ধরে রাখতে পারিনি, সেটা তো খুব স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে আমি ওই বিষয়ে যাওয়ারও আগে আমি রেজাউল করিম রনি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে অনেক আশা থাকার পরেও কোনো কারণে তাদেরকে বলা হচ্ছে তারা একটু ধীর গতিতে এগোচ্ছেন এবং এই গতিতে এগোলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নটা পেতে মানে পূরণ হতে আমার মনে হয় অনেক দেরি হয়ে যাবে। আপনিও কি একমত কিনা? বাংলাদেশে ফ্যাসিবাদের পতনটা হুট করে হয় নাই এবং ফ্যাসিবাদ হুট করে এখানে তৈরি হয়নি। ফ্যাসিবাদের একটা সামাজিক বৈশিষ্ট্য থাকে, সামাজিকীকরণ করতে হয়। তো আমরা যে ধরনের রাজনৈতিক চিন্তা চর্চার মধ্যে থাকি তার একটা সর্বোচ্চ বিকাশ হলো আওয়ামী ফ্যাসিবাদ। আমি এটা বলি, দেখেন বাংলাদেশে দুইটা দল, বড় দুইটা দল, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি। তো বাংলাদেশে আপনার দখলদারি এবং ফ্যাসিবাদী রাজনীতির যে বিকাশ তার একটা সর্বোচ্চ চূড়া হলো আওয়ামী লীগ। আর আমাদের গণতান্ত্রিক বিকাশের যে প্রক্রিয়া তার যে দুর্বল অবস্থা তার একটা উদাহরণ হলো বিএনপি। তারপরে আমাদের গণতন্ত্র যেরকম বিকাশ হয়েছে বিএনপিরও সেরকম বিকাশ হয়েছে। এখন এইখানে একটা ব্যাপার হলো কি যে আমরা বলতেছিলাম কি বৈষম্যহীন বাংলাদেশ। হ্যাঁ, বৈষম্য ব্যাপারটা আমরা যদি বোঝার চেষ্টা করি, দেখেন বৈষম্য মুক্ত বাংলাদেশ কেন, বৈষম্য মুক্ত ঘরও তৈরি করা সম্ভব না। বৈষম্য একটা ন্যাচারাল ফেনোমেনা। বৈষম্যর কথাটা শুনতে অনেক বড় শোনায়, যেহেতু স্বপ্ন আমরা দেখবো বড় করে দেখা উচিত, কিন্তু কথাটা হলো আপনি বৈষম্য মুক্ত দেশ করতে পারবেন না। আপনার যেটা করা দরকার সেটা হলো সম অধিকার ভিত্তিক দেশ করা দরকার। আরো সহজ করে বলি, একজন মুচিকে আপনি ব্যারিস্টারের সমান করতে পারবেন না, কিন্তু একজন মুচিকে মুচির অধিকারটা দেন, তার নাগরিক অধিকারটা দেন, ব্যারিস্টারের অধিকারটা পান। তো আপনি যখন বলেন বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্য এই যে একটা দূর কল্পনার জায়গা, এটা স্বপ্ন হিসেবে অনেক বড়, ঠিক আছে, বড় স্বপ্ন দেখান, দেখে আপনি মিনিমাম রাইটটা অর্জন করেন। হ্যাঁ, দেখেন আমাদের বৈষম্যের যে ব্যাপারটা, যেটা ন্যাচারালি মানে আমরা সেটা বৈষম্য না বলে সেটা যে পার্থক্য বলি, সে পার্থক্যের মধ্যে বৈষম্য হয়ে যায়। মানে গিভেন কতগুলো ব্যাপার মানুষ পায়, গিভেন কতগুলো ব্যাপার পায়, সেটা সবাই সমান পাবে না। এবং সেটার জন্য তো ধরেন একজন যদি মনে করে যে আমি কেন সমান পাবো না, ও গিভেন পাচ্ছে, ও গিভেন গুলশান সোসাইটিতে বাপের 2টা ফ্ল্যাট পাইছে, তখন সৎভাবেই তার বাপ অর্জন করছে। হ্যাঁ, আর তার দারোয়ান ছেলে যদি মনে করে না আমারও বাপ হওয়া উচিত ছিল গুলশানের ফ্ল্যাটের মালিক, হ্যাঁ আমি তো বঞ্চিত, আমার তো বৈষম্যের শিকার, এটা হবে না। তো ফলে বৈষম্যের যে ব্যাপারটা, এবং এইখানে সংকটের জায়গা যদি আপনি বলেন, সংকটের জায়গাটা হলো একইভাবে আপনি করলেন একটা অভ্যুত্থান, কিন্তু বলতেছেন বারবার বিপ্লব। তার মানে কি, আপনি যখন ঘটনাটা এই যে এতগুলো কথা বললাম এর মধ্যে আপনি কনক্লুশনে যদি আসি, তাহলে আপনি রিয়েল সিনারি, এটা হলো হাইপার রিয়ালিটি তৈরি করা, মানে বাস্তবতা যা তার থেকে হাইপার, মানে অন্য জায়গায় অধিক কল্পিত জায়গায় আপনাকে প্রপোজ করলে যেটা হয়, তখন পলিটিক্যাল এংজাইটি এবং হতাশা হলো শেষ পর্যন্ত আপনার ভাগ্যে মিলে।
তো আপনাকে যেটা বলতে হবে, রিয়ালিটিতে আপনার হিট করতে পারতে হবে। রিয়ালিটি হিট করলে কিভাবে হবে, আপনি বলতে হবে হ্যাঁ আমরা একটা অধিকার ভিত্তিক সমাজ চাই, যে অধিকারটা মানুষের ছিল না, আপনি অধিকার দেন, তারপরে সেই অধিকার পেয়ে একজন মুচি যদি নিজেকে ডেভেলপ করে ব্যারিস্টার কেন রাষ্ট্রপতি হয়ে যেতে পারে, হোক, কিন্তু হওয়ার ওই স্পিডটা, ওই সুযোগটা তাকে দিতে হবে, ওই অধিকারটা তাকে দিতে হবে। কিন্তু আপনি যদি বলেন বৈষম্য দূর করে ফেলবো, হুইচ ইজ অ্যাবসার্ড, এটা আপনি পারবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো অভ্যুত্থানটা কে আমরা বিপ্লব হিসাবে প্রচার করার কারণে হচ্ছে কি, যেটা সাইদ আব্দুল আলোচনা করার চেষ্টা করলো, জন আকাঙ্ক্ষার মধ্যে একটা বিপ্লবী চাপ তৈরি হয়েছে, বিপ্লবী প্রেরণা তৈরি হয়েছে, যে এই রাতারাতি এটা করে ফেলবে, রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে। রাতারাতি পরিবর্তনটা শুধুমাত্র একটা বিপ্লবী অবস্থার মধ্যে দিয়ে সম্ভব, কিন্তু আপনার একটা ধারাবাহিক নিয়মতান্ত্রিক এই সংবিধানের অধীনে শপথ নেওয়া, তারপরে হলো এই পুলিশ, এই জুডিশিয়ারি, লুকটুক চেঞ্জ করা হচ্ছে, এই কাঠামোর মধ্যে থেকে তারপরে আপনার বিপ্লবী উত্তেজনায় ভোগাতে অস্বাস্থ্যকর হবে ব্যাপারটা। হ্যাঁ, তো এই জন্য আপনার দরকার কি, আপনি অভ্যুত্থান করছেন এবং এই অভ্যুত্থানটার মধ্যে এখন যেটা ল্যাক, সে যেটা হলো একটা আপনার এই অভ্যুত্থানটাকে তারা বিপ্লব ধরে নিচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো অভ্যুত্থান করার মধ্যে তারা মনে করে যে পলিটিক্যাল বন্দোবস্ত কায়েম হয়ে গেছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে। নো, অভ্যুত্থান আমরা বারবার বলছি, অভ্যুত্থান হলো বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্যের বহিঃপ্রকাশ। এই অভূতপূর্ব ঐক্যটা বিএনপি যে কারণে আওয়ামী লীগ বিরোধী, জামাত ঠিক একই কারণে, একই মাত্রায়, একই ব্যারোমিটারে আওয়ামী লীগ বিরোধী না, বা বামপন্থীরা যারা আওয়ামী বিরোধী, বামপন্থী একটা বড় অংশ তো আপনার বেসিক্যালি আওয়ামী লীগের আপনার কালচারাল ব্যাকবোন হিসেবে কাজ করছে বাংলাদেশে, কিন্তু যে অংশটা আওয়ামী বিরোধী তারাও আবার একই মাত্রায় আওয়ামী বিরোধী না, ফলে তাইলে কিন্তু সবাই আওয়ামী বিরোধী। তাহলে সেই যে কারণে অভ্যুত্থানটা হয়েছে, একটা রিক্সাওয়ালা টু গুলশানের জেনজি, সবার কাছে এই যে আওয়ামী লীগ কমন শত্রুতে পরিণত হলো, এবং তার মধ্য দিয়ে একটা মোরাল আপরাইজিং হয়েছে। অভ্যুত্থানটা কি, ব্রাকের ছেলেটা তো বিসিএসে বসার জন্য আন্দোলন করে নাই, সে আন্দোলনে গেছে এই কারণে যে পাখির মতো গুলি করে তার সহপাঠীদের মারা হচ্ছে, বন্ধুদের মধ্যে অন্যায়। জাস্ট এই অন্যায়টা এতদিন আপনারা যখন জামাত বলে পিটায় মারছে, বিএনপি বলে পিটায় মারছে, আচ্ছা ওরা রাজনৈতিক ঝগড়া করতেছে, আমাদের ব্যাপার না, পিটায় মাইরা ফেলুক, তারপরে আমরা যাবো, অসুবিধা নেই। কিন্তু যখন আপনি নিজে এফেক্টেড হইলেন, তখন এতদিন কিন্তু আপনার মোরাল কল আমার ব্যাপার না এটা, হ্যাঁ আমি আর একটু প্রমোশনটা বাড়াই, 2টা ফ্ল্যাট কিনে কেনা যায় চেষ্টা করি, হ্যাঁ ওরা মারামারি করে মরুক। তারপরে আপনি যখন দেখলেন যে না, আরে এটা আমারও মারে গুলি করে কথা বলতে গেলে, হ্যাঁ যখন আপনার ঘরে আসলো, তখন আপনি বললেন যে না, এই দানবীয় শক্তি রাখা যাবে না, রাষ্ট্র এরকম হইতে পারে না, ক্ষমতা এরকম হইতে পারে না। এর আগে কিন্তু এটা পুরোটাই স্বাভাবিকরণ করা হয়েছিল, ফ্যাসিবাদের সামাজিকরণ আমি যেটা বলি। এবং এই মিডল ক্লাস বাংলাদেশের পলিটি তৈরি করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আকারে হাজির ছিল। মিডল ক্লাস অ্যাকচুয়ালি প্রতারণা করছে, কিন্তু সে যখন তার সন্তান হারাইছে, হ্যাঁ তখন সে আসছে, এবং এটা মোরাল কল। এবং যে ছেলেটা এখানে দাঁড়াইছে, হয়তো তার আইফোনটা ঘুষের টাকায় কেনা, তার বাপ হয়তো বড় ঘুষখোর একজন কর্মকর্তা, কিন্তু সে বলছে না, এই আন্দোলনের একটা ট্রেন্ড ছিল, আপনার একটা ভীতু ছেলে মেয়েও বীরের ভূমিকা পালন করছে। এই যে নতুন ঐতিহাসিক কর্তা সত্তা, এইটাই একটা স্বপ্নের জায়গা। এই এত হতাশার কথা, এত সমালোচনার কথা বললাম, এত আপনার ধরেন যে করা কথা বললাম, তা আসার জায়গাটা হলো এই যে নতুন ঐতিহাসিক আপনার মোরাল, নৈতিক সাবজেক্টিভিটি, মোরাল কর্তা সত্তা যেটা তৈরি হইলো এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এইটাই আগামী দিনের বাংলাদেশ। এই জন্য আগামী দিনে পলিটিক্সটা হবে কেয়ারের রাজনীতি। পলিটিক্স আপনার আগে ছিল, পলিটিক্স মানে কি, পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, মানে আগে আমি রাজনীতি নেতা হব, তারপরে রাস্তাঘাট করব, 10 কোটির কাজ দিব, 3 কোটি কাজ করব, 7 কোটি আমার। এখন হবে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, আগেই আমি হাজির হয়ে যাব, ইমিডিয়েট আমি আপনার সাথে দাঁড়াই যাব, আপনার পাশে দাঁড়াবো। এই কেয়ারের রাজনীতি, বাচ্চা বাচ্চা ছেলেরা দেখবেন রাস্তাঘাট পরিষ্কার করছে, গ্রাফিতি করছে, ড্রেনের ময়লা পরিষ্কার করছে, হ্যাঁ এমন এমন ছেলে মেয়ে যাদেরকে আপনি, যারা নিজের খাবারও তুইলা খায় না একেবারে। এবং আপনি ফ্যাসিবাদের যে কথাগুলো বারবারই আসছে, সেটা হলো যে এতদিন মানুষ কথাও বলেনি, আবার এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং তাকে বলা হচ্ছে যে না, সংস্কার কোথায়, সংস্কার তো দেখতে পাচ্ছি না। তো সেটাই প্রশ্ন ছিল আপনার কাছে, যে আপনারও কি মনে হচ্ছে ধীরগতি হচ্ছে, নাকি মনে হচ্ছে সংস্কার সম্ভব না? আপনি সংস্কার, এই সরকার বললাম কি, এই সরকার জনগণের কালেকটিভ উইল, ইমোশনের সরকার, মানে আপরাইজিং মানে কি, একটা পপুলার ইমোশন, পপুলার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার আসছে। কিন্তু সে তাতে করে তো রাজনৈতিক যে বন্দোবস্তের কথা আমরা বলি, রাজনৈতিক উইল তো আপনার এই সরকারের প্রতি সবাই দিয়ে দেয় নাই, সেটা আপনি ধরেন বিভিন্ন দলের কথাবার্তায় আপনি দেখবেন। ফলে সংস্কারের ব্যাপারটা এই সরকার ফ্যাসিলিটেটর, এই সরকারও কিন্তু বারবার বলতেছে,
তারা অথরিটি না। এই সরকারকে যদি মনে করি আমরা ক্ষমতায় আসছে তাহলে আমরা ভুল করব। এই সরকার দায়িত্বে আসছে এবং এই দায়িত্বটা কিভাবে তারা পালন করবে যদি আমরা সহযোগিতা করি। আমরা মানে বাংলাদেশের জনগণ, পার্টিকুলারলি পলিটিক্যাল পার্টিস, বড় পার্টিসগুলি সহযোগিতা করে তাইলে এই সরকার সফল হবে। আর যদি সহযোগিতা না করে সরকার 100% ব্যর্থ হবে। অতীত আওয়ামী লীগ সরকার যেমন ক্ষমতা ছাড়তে চাইছিলেন না, তার যাওয়াটাও ভীষণ লজ্জাজনক যেভাবে শেষ হলো না কেন, কিন্তু তারা চলে যাবার পরেও এখনো তারা নানানভাবে নানান চেহারায় এসে এসে বারবারই ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন, এমনটাই শোনা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেকে আবার নাকি আওয়ামী ষড়যন্ত্রে পাও দিচ্ছে, তাতে তো সংস্কারে বিঘ্ন ঘটছে। তো এই বিষয়ে আপনার মতামত কি? আওয়ামী লীগের অবস্থা এখন কি হয়ে গেছে, কোরবানি ঈদে দেখবেন কোন একটা পশুকে জবাই করার পরেও দেখবেন ওই গরুটা পাটা খুব ছোটাছুটি করতে থাকে, তার কিন্তু ইতিমধ্যে গলাটা কাটা হয়ে গেছে। কেন এটা করে? তার কারণ হলো সে জানে যে ওইটাই তার সর্বশক্তি, ওই সর্বশক্তিটা দিয়েই সে ছোটাছুটি করার চেষ্টা করে। আওয়ামী লীগের ভেতর তো ন্যূনতম কোনো রিমোর্স বোধ নাই এবং এইটাই নির্লজ্জ পলিটিক্যাল দল। সারা পৃথিবীর ইতিহাসে এইটাই কতগুলো দল আছে, এটা সন্দেহের ব্যাপার। দেখেন, এইটাই গণ অভ্যুত্থানে একটা দলের পতন ঘটে গেল, যারা এই জুলাই আগস্ট মাসের এই শুরুর এই কয়েকদিনেই তারা 2000-এর মতো মানুষ মেরে ফেললো, তারা 25,000-এর মতো মানুষ এমন ভাবে আহত করেছে, সেটা ওই মানুষগুলাকে দেখলে কিন্তু মানুষের পক্ষে স্বাভাবিক থাকাটা খুব মুশকিল হয়ে যায়। দেখেন, আপনি একজন নারী, আপনি যখন দেখবেন মানে ওই ছোট ছোট বাচ্চা যারা আছে, ধরেন আপনার ছোট বাচ্চার মতো কেউ, বা এমন হতে পারে আপনার ছোট ভাই বোনের মতো কেউ, এই মানুষগুলো যখন দেখবেন আর স্বাভাবিক জীবনে কখনোই ব্যাক করতে পারবে না, তাদের স্যাক্রিফাইসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখবেন আপনি তাদের সামনে গেলে হতবিহ্বল হয়ে যাবেন। এখনো তাদের ওই স্যাক্রিফাইসটা যখন আমরা দেখি তখন কিন্তু ক্ষণিকের জন্য কিন্তু মানে আমরা থ মেরে যাই যে তার সামনে আসলে কি বলা উচিত আমাদের। তো এই টাইপ কাজ করার পরেও তাদের কোনো রিমোর্স বোধ নাই। অনেকে আবার যেটা শুরু করে, দেখবেন আওয়ামী লীগ কেন এই রকম, তার প্রেক্ষাপট শুধু যদি জুলাই মাসে এসে তারা স্বৈরাচার হয়ে যেত তাইলে আমার মনে হয় কিছু রিমোর্স বোধ আসতো। তারা তো একদম সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তারা এই ধরনের ফ্যাসিস্ট মনোভাব রাখে। ওই 2008 সালের ইলেকশনের আগে থেকেই তারা কিন্তু এইরকমই ছিল। অতীতের হিসাব আমি বাদে দিলাম, যে অতীতের অন্যান্য রেজিমের হিসাব সব বাদ, কিন্তু 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা আন্দোলনে বাংলাদেশে মানুষকে পিটিয়ে মেরে ফেলে লাশের উপরে নৃত্য করার কালচারে আওয়ামী লীগ শুরু করেছিল। তারপরে 1/11 সরকার আসলো, তার পরবর্তীতে গেল, এবং 1/11 যে সেফ এক্সিট সেটাও কিন্তু শেখ হাসিনার সাথে পরিকল্পনা করে এবং অবধারিতভাবে ভারতের সাথে, এইটা হচ্ছিল একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন করার পরে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেখেন একের পর এক পিলখানা ট্র্যাজেডি, আমাদের আর্মির মোরাল ভ্যালুস একেবারে ভেঙে খান খান করে দেওয়া হলো। সেটার ভিকটিম আর্মি তো অবশ্যই, তৎকালীন বিডিআর এর যারা ছিল, মানে তো এখনকার যারা বিজেপি, তারাও কিন্তু অনেক পরিবার কিন্তু এটার ভিকটিম হয়েছে, মানে মামলা টামলার বিভিন্ন ক্ষেত্রে ভিকটিম হয়েছে, আবার তারা অনেকে পার্টিসিপেট করেছে, এটাও তো সত্য কথা। আর আর্মির মোরালটাকে এমন ভাবেই ডাউন করে দেওয়া হলো, ওই আর্মির পর মানুষের বিশ্বাস আর কোনোদিন ব্যাক করলো না। আগে যেমন আমার মনে পড়ে যে কোন সংকট বা ইলেকশন বা অন্য কোনো সময় যখন শব্দটা এরকম ছিল, টার্মটা, যে আর্মি নেমে গেছে আর টেনশন নাই, মানে আর্মি নেমে যাওয়ার মানে হলো ওই টাইমে আর দুর্নীতি থাকবে না, মানুষ কালোবাজারি করবে না, মানুষের ভিতরে স্বস্তি ফেরত আসবে, এই টাইপ একটা পারসেপশন ছিল। আর এইবার খেয়াল করেন 2014 সালের ইলেকশন, 2018 সালের ইলেকশন, 2024 সালের 7 জানুয়ারির ডামি ইলেকশন, প্রত্যেকবার যখন আর্মি নেমেছে তখন মানুষ মুস্কি হেসেছে, কারণ এইটা ছিল ওই নিকৃষ্টতম আজিজ বাহিনী। ওইটাকে তার আর্মি তো বলা যায় না, ওইটা আজিজ বাহিনী, ওই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনের মতো বিশ্ব লজ্জা, এই লজ্জা তো বাংলাদেশ আর্মিকে বরণ করতে হয়েছে। সো প্রত্যেকটা জায়গায় যে ব্যাপারটা হয়েছে, একটা রিমোর্সলেস মনোভাবটা তৈরি হয়ে গেছে। এবং তারা দেখেন ওই বিডিআর মেসাকারের পরে শাপলা চত্বরের যে মেসাকার, সেটা তো চললো, প্রত্যেকটা ইলেকশনের আগে কি নিপীড়নটা চালিয়েছে মানুষের উপরে, কি ক্র্যাকডাউনটা চালিয়েছে। তারপরে দেখবেন এই যে গুম খুন, এগুলো তো বাংলাদেশে এই ধরনের পপুলারাইজ করার কাজ কারা করেছে? আওয়ামী লীগ করেছে। করার পরে 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনের আগে 2022 সালের মোটামুটি অক্টোবর মাসের পর থেকেই কিন্তু 2023 সালের 28 অক্টোবর, এই যে টাইম স্প্যানটা বললাম, দেশের মানুষ কিন্তু ভাবা শুরু করেছিল যে আবার হয়তো বা রাজনীতিটা চাঙ্গা হচ্ছে। এই টাইমে বিএনপির নেতা কর্মীদের পর বা জামাতের অনেকের পর কি পরিমাণ নিপীড়নটা তারা চালিয়েছে। এবং ফাইনালি যে কাজটা হলো দেখেন, 28 অক্টোবর একটা ক্র্যাকডাউন চালিয়ে দিল। তারপরে বিএনপির বহু মানুষ ছিল যারা বাড়িতে যাইতে পারে নাই, এমন অনেক নেতাকর্মী ছিল যাদের বহু মানুষের 100টার উপরে মামলা, আর একটা মামলা দিলে কোর্টে দৌড়ঝাঁপ করতে করতে জান বের হয়ে যায়। যার 100টা মামলা আছে, যার 200টা মামলা আছে, তাদের কি অবস্থা ছিল?
এবং এত কিছু করার পরেও আওয়ামী লীগ কি ছড়াতো, তারা উন্নয়নের রাজনীতি করছে, কম গণতন্ত্র বেশি উন্নয়ন, এটা আবার পপুলারাইজও হয়েছে। মিডিয়াতে এসে অনেক সুশীল এসে কথা বলে নাই, প্রচুর সুশীল এসে এটার প্রতি সম্মতি উৎপাদন করেছে তারা, যে বাংলাদেশে অন্য রাজনীতি যারা করে তাদেরকে ইচ্ছা করলেই নিপীড়ন চালানো যায়, ইচ্ছা করলে তাদেরকে মক করা যায়, ট্রল করা যায়, সবকিছুই করা যায়। এবং আওয়ামী লীগ এমন একটা ন্যারেটিভ, সফট ন্যারেটিভ তৈরি করেছিল যে তাদের পক্ষে গান গাইতো শিল্পীরা, তাদের পক্ষে কবিরা কবিতা লিখতো, তাদের পক্ষে লেখকরা বই লিখতো, তাদের পক্ষে এসে টক শোতে গলাবাজি করে যেত। মানবাধিকার কমিশনে যাদেরকে বসিয়েছে তারা দেশের গুম খুন নিয়ে কোনো কথা বলতো না, বরং শেখ হাসিনার পক্ষে তারা সম্মতি উৎপাদন করতো। দুর্নীতি দমন কমিশনে বসিয়ে রাখা হয়েছিল সবচেয়ে বড় বড় দুর্নীতিবাজকে, এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় বড় দুর্নীতিবাজকে শেল্টার দিত দুদক। তাদের নিজেদের নামে যেসব ফাউন্ডেশন খুলে বসেছিল, মানে সূচনা ফাউন্ডেশন, ওই পলাতক স্বৈরাচার শেখ হাসিনার মেয়ে, এটার মাধ্যমে এস আলম থেকে শুরু করে ডেক্সিমকো থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের লুটপাটের স্বর্গ তারা বানিয়ে রেখেছিল। মানে তাদের একটা ভলান্টারি প্রতিষ্ঠান থাকলে সেটাও ছিল লুটপাটের স্বর্গ। আর দেশকে বিক্রি করে দেওয়ার জন্য যা যা করার দরকার মাশাআল্লাহ তার সবকিছুই তারা করে গেছে। এখন ব্যাপারটা হলো কি, আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে। দেশের মানুষ কেউ যদি বলতো সবাই খারাপ ছিল হাসিনার রাজত্বে, এটা আমি বিশ্বাস করি না। তার কারণ কি জানেন, অন্তত 1 কোটির মতো মানুষ বাংলাদেশে জান্নাতের মতো ছিল, কারণ তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, তারা গুম খুন নিপীড়ন সবকিছুর ভাগ পাইতো, এবং তাদের হাতে অঢেল টাকা ছিল। দেশের মানুষের ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে তারা বিদেশে সেকেন্ড হোম, থার্ড হোম, একের পর এক বাড়ি করতো। 100-র উপরে বাড়ি আছে এমন আওয়ামী লীগের নেতারাই আছে, এবং টপ টায়ারের নেতা না, শুধু মিড লেভেলের নেতারাও আছে। ছাত্রলীগের ক্যাডার ফরিদপুরে 2000 কোটি টাকা তারা পাচার করে দিয়েছে, এমনটা হয় নাই? ওই যে গোলাম রব্বানী, শোভনের মতো নিকৃষ্টতম ছাত্রলীগের যারা নেতা, একটা বিশ্ববিদ্যালয়ে কোনো বিল্ডিং হইলে সেই জায়গা থেকে 2.5% করে তারা কমিশন খাওয়ার জন্য বিদ্রোহ করতো রাস্তায়। সো এমন একটা পরিস্থিতিতে যে মানুষগুলো ভালো ছিল তাদের হাতে প্রচুর টাকা আছে। আওয়ামী লীগের হাতে এখন কি, এরা তো গর্তে, কেউ গর্তে আর না হইলে কেউও পারে, তাদের অরিজিনাল জায়গা যে জায়গাতে, এবং তাদের হাতে এখন কোনো কাজ নাই। তারা সারাক্ষণ বসে বসে প্ল্যান করে কিভাবে অস্থিরতা তৈরি করা যায়। কি পরিমাণ নিকৃষ্টতম ব্যক্তি হইলে নিজে দেশের বাইরে পলাতক থেকে তার কর্মীদেরকে উস্কানি দেয় রাস্তায় নামার জন্য। খেয়াল করে দেখেন, শেখ হাসিনাকে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা অনেক কিছু হইতে পারে। ডাইনি হইতে পারে, শেখ হাসিনা শকুন হইতে পারে, শেখ হাসিনা চোর হইতে পারে, শেখ হাসিনা খুনি হইতে পারে, কিন্তু শেখ হাসিনা কখনোই পলিটিশিয়ান না। একেবারে শেষের দিকে আছি। শেষ প্রশ্নটা আমি রনি কেই করতে চাই, তাকে যেটা জানতে চাই যে এখন ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, এবং রাজনৈতিক একটা ভবিষ্যৎ আমরা সবাই জানতে চাই যে রাজনৈতিকভাবে আসলে কোন দিকে এগোচ্ছে দেশ, এবং নতুন বাংলাদেশে সেটা কেমন প্রভাব ফেলছে। ছোট করে যদি একটু শেষ থেকে শুনি। এটা তো ছোট করে বলা মুশকিল, নতুন বাংলাদেশ না, এটা পুরানা বাংলাদেশই নতুন কথা। আমাদের এখানে নতুন কোনো রাজনীতি দেখছি না আমি, নতুন অনেক দল হচ্ছে দেখছি। দেখেন আমাদের এখানে মানুষ, আমি যেটা বলি সেটা পুরানা কথাই আবার নতুন করে বলি, হ্যাঁ, নতুন বাংলাদেশের মতো। সেটা হলো যে এখানে আপনার আমরা সব সময় দলদারি করি, দল নিয়ে ব্যস্ত, রাজনীতিটা কম করি। বাংলাদেশের মানুষ দল সচেতন, রাজনীতি সচেতন না। যদি রাজনীতি সচেতন হইতো তাহলে এরকম একটা আওয়ামী ফ্যাসিবাদের জন্মই হইতে পারতো না। 75-এ যে বিষয়টার বিষয়ে মানুষ রায় দিয়ে দিল, তারপরে তো আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা না। ক্ষমতায় আসছে বিভিন্ন দলের দলীয় হিসাব কিতাবের কারণে, ক্ষমতায় যাওয়ার দলীয় হিসাব কিতাবের কারণে, রাজনীতির কারণে না। এবং যে কারণে আমাদের গোটা রাজনৈতিক প্রক্রিয়াটাই বিকশিত হতে পারে না। তো এখন আগামী দিনে নতুন রাজনীতি দরকার। সেই নতুন রাজনীতির ক্ষেত্রে এই অভ্যুত্থানটা কি, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। সেটা কি, সেটা হলো যে আপনার 60-এর দশকে একটা মডেল ছিল, সেই রাজনীতির বিকাশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, নতুন রাষ্ট্র আমরা পাইলাম। এখন স্বাধীনতার দুইটা দিক আছে, একটা হলো দেশের স্বাধীনতা আর একটা হলো রাজনৈতিক স্বাধীনতা। আমরা 71-এ দেশের স্বাধীনতা পাইলাম। দেশের স্বাধীনতা পাওয়ার পরে দেখা গেল যে এই স্বাধীনতাটা শুধুমাত্র একটা দুইটা পরিবার বা গুটি কয়েক ওই পরিবারের যারা আবার খাদেম, হ্যাঁ, যারা ওই পরিবারের দাস, তারাই ভোগ করে। রাজনৈতিক সুবিধার যেটা জনগণের ভোগ করার কথা, নাগরিকদের ভোগ করার কথা, সেটা হচ্ছে না। এর একটা প্রজাতন্ত্রই রয়ে গেছে, মানে প্রজা আর হইল রাজা। আমরা প্রত্যেকবার নির্বাচন ইলেক্টেড কিং নির্বাচন করি, হ্যাঁ, প্রধানমন্ত্রী নির্বাচন করি না। তো এই রাজা রানী নির্বাচনের মতো হয় আর কি ব্যাপারটা। তো সেক্ষেত্রে আপনার ঘটনাটা দাঁড়াইলো কি, যে আমাদের
এই যে পুরো প্রক্রিয়াটা যে রাজনীতিটা আপনার শুরু হওয়ার কথা ছিল স্বাধীনতার পরে, সেটা আর বিকশিত হলো না, বরং দিন দিন রাজনৈতিক অধিকারহীন আমরা হয়ে গেলাম, রাজনৈতিকভাবে পরাধীন হয়ে গেলাম। দেশটা স্বাধীন হইলো, দেশটা স্বাধীন করতে যে আমরা আমরা একটা নতুন মানচিত্র পেলাম, দেশ পেলাম, ভূখণ্ড পেলাম, আত্মপরিচয় পাইলাম, ঠিক আছে, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা আমরা পেলাম না। এবং 24-এ এসে রাজনৈতিক স্বাধীনতা পাওয়ার একটা জায়গা তৈরি হলো, একটা আশা সঞ্চার। হ্যাঁ, এখন রাজনৈতিক স্বাধীনতাটা, এই যে রাজনৈতিক স্বাধীনতা না থাকলে যে দেশের স্বাধীনতার কোনো অর্থ থাকে না, তার একটা জ্বলন্ত উদাহরণ হলো 54 বছরের বাংলাদেশের ইতিহাস। হ্যাঁ, তো সেই যে রাজনৈতিক স্বাধীনতা আপনি এই যে অর্জন করলেন 24-এ, এইটাই আমি বলতেছি রাজনীতির একটা প্যারাডাইম শিফট, একটা নতুন পাটাতনে আমরা প্রবেশ করলাম, নতুন যুগে প্রবেশ করলাম। এখন নতুন যুগে প্রবেশ করলাম পুরনো ধ্যান ধারণা চিন্তা নিয়ে, এবং নতুন যুগে প্রবেশ করলে তো আসলে নতুন যুগ আপনাকে ওয়েলকাম জানাবে না। এখন ছাত্র নেতৃত্ব বলেন, অন্য রাজনৈতিক নেতৃত্ব বলেন, প্রত্যেকের জন্য চ্যালেঞ্জ হলো এই যে আমরা সো কল নন পলিটিক্যাল আই হেড পলিটিক্স জেনারেশন, যেটা জেনজি, তার যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে মোরাল ঐতিহাসিক যে কর্তা সত্তার আবির্ভাব হইল, এইটাকে আপনি পলিটিক্যালি যদি ট্রান্সলেট করতে না পারেন আপনার রাজনীতিতে, সেটা ছাত্ররাই করুক আর ছাত্র দাদারাই করুক বা বাবারাই করুক, বাংলাদেশের নতুন রাজনীতি হবে না। এই বিষয়গুলো নিয়ে প্যাশন রাখেন এবং এই কারণেই আসলে এই বিষয়ে আপনাদের দুজনকে আমাদের ডেকে আনা। দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে। আশা করি এই বিষয়ে আরো সুদীর্ঘ আলোচনা আমরা আরো কোনো একদিন করতে পারবো। আজকের জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজকের আলোচনা ছিল যে বিষয়ে, সেটা হলো কোন পথে বৈষম্যহীন বাংলাদেশে গড়ার স্বপ্ন। তো সেই ক্ষেত্রে বৈষম্যহীন বাংলাদেশ রিয়েলিস্টিক হোক অথবা না হোক, আমি বলতে চাই যে বাংলাদেশ 2.0-তে আমরা আসলে রাজনৈতিক যে কথাগুলোর অপব্যবহার ছিল, রাজনৈতিক যে ঘটনাগুলো অপব্যবহার ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আমরা যাতে একটা সুনির্দিষ্ট কাঠামোতে যেতে পারি, সেরকমই একটা প্রচেষ্টা চলছে, চলমান থাকুক, এবং নতুন বাংলাদেশ বা বাংলাদেশ 2.0 আমাদের জন্য আশার সঞ্চার করুক এবং সুন্দর বাংলাদেশ যাতে আমরা থাকতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।